সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধু মহোদয়গণ, আমাদের পলিটিক্যাল ক্রাইসিস ওভারকাম.com চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আমি বুরহান মিল্টন। জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি কী, কেন এবং কীভাবে, এর সুফল অথবা কুফল, সুবিধা অথবা অসুবিধাই কী হতে পারে, আজকের প্রতিবেদনের মূল বিষয় হলো তাই। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের জুলাই বিপ্লবের পটভূমি একটু না বললেই নয়। 2024-এর জুলাই বিপ্লব আমাদের জাতীয় জীবনের একটি অভূতপূর্ব ও গুরুত্ববহ দায়। দীর্ঘ 16 বছরের স্বৈর শাসনের জাতাকলে পিষ্ট হয়ে যখন দেশের আপামর নির্যাতিত ছাত্র জনতা জীবন বাজি রেখে বৈষম্য, নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমে গুলির মুখে বুক পেতে দিল, হাজার হাজার নিরপরাধ নিপীড়িত নির্যাতিত মানুষের বুকের তাজা রক্তের স্রোতে ভেসে গেল রাজপথ। অন্তত 20 সহস্রাধিক ছাত্র জনতা গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করে নিল। তখনই স্বৈরাচারের পতন হলো অতি শোচনীয়ভাবে। কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে গেল স্বৈরাচার ও তার দূষর দালালেরা। কিন্তু এই অভূতপূর্ব গণজাগরণ ও গণবিপ্লব কোনো আদর্শবিহীন বা লক্ষ্যহীন আকস্মিক ঘটনার ফসল নয়, বরং একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে পরিকল্পিত ধারাবাহিক কার্যক্রমেরই সফল বাস্তবায়ন। সেখানে ছিল কিছু সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য, অর্থাৎ 71-এর মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, মানবিক মূল্যবোধ সম্পন্ন রাষ্ট্র ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার দীপ্ত অঙ্গীকার। সেই লক্ষ্যকে সামনে রেখেই বিপ্লব পরবর্তী সময়ে রাষ্ট্র ও সমাজের মূল কাঠামো সংস্কার ও বিনির্মাণের উদ্দেশ্যে নিয়ে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, বাংলাদেশের গর্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব গ্রহণ করে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদানগুলো ঢেলে সাজানোর উদ্দেশ্যে উদ্যোগ নেন। সংবিধান, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিভাগ ও প্রতিষ্ঠানগুলি সংস্কারের উদ্দেশ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে মোট 11টি সংস্কার কমিশন গঠন করেন। সেখানে সর্বোচ্চ গুরুত্ব পায় সংবিধান সংশোধন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার। এই সকল বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞ মতামত, কমিশনের সুপারিশ, বিভিন্ন রাজনৈতিক দল সমূহের মতামত ইত্যাদি নিয়ে ঐকমত্য কমিশনের মাধ্যমে দীর্ঘ কয়েক দফা আলাপ আলোচনা দেন দরবারের মাধ্যমে মোটামুটি একটি ঐকমত্য প্রতিষ্ঠিত হয়, যাহার ভিত্তিতে জুলাই সনদ রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। মনে হয় কয়েকদিনের মধ্যেই সনদটিতে বিভিন্ন রাজনৈতিক দলসমূহের স্বাক্ষর প্রদান সম্পন্ন করা হবে। এই জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তীতে সংবিধান ও অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার ও সংশোধন করা হবে। কিন্তু এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি হয়ে অন্তর্বর্তী সরকারের ঘোষিত রুটম্যাপ অনুযায়ী আসন্ন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তা হলো জাতীয় সংসদ নির্বাচন পদ্ধতি। বর্তমান নির্বাচন ব্যবস্থায় আমাদের দেশে যে পদ্ধতিটি চালু আছে তা হলো আসনভিত্তিক পদ্ধতি। তাকে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, এফপিটিপি বা ওয়েস্টমিনিস্টার বা ব্রিটিশ পদ্ধতি বলা হয়। ইহা মূলত ব্রিটিশদের চালু করা পদ্ধতি, তাই বিশেষ করে কমনওয়েলথভুক্ত দেশগুলো এই পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে, যেমন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি দেশগুলিতে। কিন্তু বর্তমান গণতান্ত্রিক বিশ্বে নির্বাচনের আরও একটি জনপ্রিয় পদ্ধতি চালু রয়েছে, তার নাম পিআর পদ্ধতি বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিমূলক নির্বাচন ব্যবস্থা। এই পদ্ধতিতে বিশ্বের গণতান্ত্রিক 170টি দেশের মধ্যে 91টি দেশে এই পদ্ধতি চালু আছে,
অর্থাৎ প্রায় 54% দেশে। এই বিষয়ে এখানে উল্লেখ করা যায় যে সারা বিশ্বে গণতন্ত্র আজ হুমকির মুখে, বাংলাদেশও এর বাইরে নয়, যার কারণে সভ্যতা, জননিরাপত্তা, সুষম ক্ষমতা, আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক সুব্যবস্থার জন্য মানুষ দিন দিন আধুনিক থেকে আধুনিকতর পদ্ধতির দিকে অগ্রসর হচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও আধুনিকায়ন তারই একটি অংশ। প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থায় প্রথম দিক থেকে একটি বদনাম চালু রয়েছে যে ইহা হলো সংখ্যালঘুদের স্বৈরতন্ত্র, কারণ এই পদ্ধতিতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসে তাদের প্রাপ্ত মোট ভোটের পরিমাণ বিরোধী দলসমূহের মোট ভোট থেকে সাধারণত কম হয়ে থাকে। কিন্তু সংখ্যালঘু ভোট পেয়েও ক্ষমতাসীন দল সংখ্যাগুরু জনগণের উপর ক্ষমতা প্রয়োগ করে থাকে, যাহা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এই কারণে এই পদ্ধতির সমালোচকেরা তাকে সংখ্যালঘুর স্বৈরাচার পদ্ধতি বলে দোষারোপ করে থাকে। গণতান্ত্রিক ব্যবস্থার এই বদনাম ও ত্রুটি ঘোচানোর জন্য আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা নির্বাচন ব্যবস্থার পিয়ার পদ্ধতি বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি চালু করেন। এই পদ্ধতিতে আসন বন্টন হয় একটি রাজনৈতিক দলের মোট ভোটের প্রাপ্ত আনুপাতিক হারে। এখানে রাষ্ট্রকে বিভিন্ন নির্বাচনী এলাকায় ভাগ করা হয় না, সমগ্র দেশকে একটি নির্বাচনী এলাকা হিসেবে ধরে নেওয়া হয়ে থাকে এবং ভোটে অংশগ্রহণকারী দলগুলো আলাদাভাবে মোট কাস্টিং ভোটের যত শতাংশ ভোট পায় সেই অনুপাতে প্রত্যেক দল সংসদেও আসন পেয়ে থাকে। যেমন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বিশ্লেষণ করা হয় তবে দেখা যাবে কোনো নির্বাচনে কোনো একটি দল যদি 40% ভোট পায় তবে সেই দল 300 আসনের মধ্যে পাবে 120টি আসন। এই নিয়মে অংশগ্রহণকারী সকল দলই তাদের প্রাপ্য মোট ভোটের আনুপাতিক হারে আসন লাভ করবে। যদি কোনো দল কাস্ট ভোটের 5% ভোটও পায় তবে সেই দল পাবে 15টি আসন। এই পদ্ধতিতে সাধারণত 5%-র কম যদি কোনো দল ভোট পায় তবে সেই দলে কোনো আসন পাওয়ার যোগ্য হয় না। আবার তার ব্যতিক্রমও আছে। এই পদ্ধতিতে সাধারণত কোনো ভোটারের ভোটই বৃথা যায় না বা নষ্ট হয় না। এই দিক থেকে পিয়ার পদ্ধতি আসন ভিত্তিক পদ্ধতি থেকে অধিকতর গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য। তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ কারণে এই পদ্ধতি নির্বাচন আসন ভিত্তিক নির্বাচনের চেয়ে অধিক কার্যকরী ও এই পদ্ধতি চালু করা হলে কোনো দলই এককভাবে সরকার গঠন করতে পারে না বা ক্ষমতায় যেতে পারে না, অর্থাৎ ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত হতে পারে না। যেহেতু একাধিক দল জোটভুক্ত হয়ে সরকার গঠন করে তাই ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়, ফলে কোনো দল স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ থাকে না। বিরোধী দল ও সরকারি দলের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয়। আইন প্রণয়ন, নীতি নির্ধারণ ইত্যাদি সকল ক্ষেত্রেই কারো খেয়াল খুশিতে কোনো সিদ্ধান্ত বা আইন হয় না। জাতীয় স্বার্থবিরোধী কোনো আইন সহজে পাস করাও সম্ভব হয় না, কারণ এখানে থাকে জোট সরকার। তাই সরকারের কোনো বড় দল যদি গণবিরোধী কোনো আইন পাস করতে চায় তবে জোটের অন্য দলের সদস্যরা বাধা দেয়, কারণ ভবিষ্যতে তাদেরও এর দায় বহন করতে হবে। অর্থাৎ অন্যায়, অসঙ্গতি, দুর্নীতি ইত্যাদির বিরুদ্ধে সংসদের ভিতরেই, এমনকি সরকারি দলের ভিতরেই একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে স্বয়ংক্রিয়ভাবে। তাই রাষ্ট্রের নিরাপত্তা, সুষম উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত ও শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনে এই পদ্ধতি অধিক উপযোগী। কিন্তু আসনভিত্তিক নির্বাচন পদ্ধতিতে প্রায়ই দেখা যায় সরকারি দল নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয়ে ওঠে, ফলে দলীয় প্রধান বা প্রধানমন্ত্রীর যে কোনো নির্দেশ দলের সকল সংসদ সদস্য বিনা বাক্যে মেনে নিতে হয়। যে কোনো আইনই তারা পাস করতে বাধ্য হয় এবং এভাবেই শেষ পর্যন্ত স্বৈরাচারী সরকারের আবির্ভাব ঘটে। দেশে দুর্নীতি, দুঃশাসনের পঙ্কিলতায় নিমজ্জিত হয় এবং জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে।
এই যুক্তির সপক্ষে একটি বাস্তব ও জাজল্যমান উদাহরণ এই মুহূর্তে উপস্থাপন করা যায়, যা খুবই আস্থার সাথে গ্রহণযোগ্য। এই বিষয়টি হলো আমাদের 2008 সনের জাতীয় নির্বাচন। এই নির্বাচন ও তৎপরবর্তীকালে ঘটে যাওয়া ঘটনাগুলো বিশ্লেষণ করলে প্রমাণ হয়ে যাবে যে পিয়ার বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি বাংলাদেশের জন্য কতটা জরুরি। 2008 সনের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 48% ভোট এবং বিএনপি দল পেয়েছিল 33% ভোট। যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন করা হতো তবে আওয়ামী লীগ পেত 144টি আসন এবং বিএনপি পেত 99টি আসন। তখন কোনো দলই একা সরকার গঠন করতে পারত না, কিন্তু বাস্তবে যা ঘটল তা খুবই অগ্রহণযোগ্য। আসন ভিত্তিক পদ্ধতির কারণে 48% ভোট পেয়ে আওয়ামী লীগ পেয়ে গেল 230টি আসন, আর 33% ভোট পেয়ে বিএনপি পেল মাত্র 30টি আসন। তার অনিবার্য পরিণতিতে রাতারাতি আওয়ামী লীগ স্বৈরাচারী দলে পরিণত হয়ে উঠল। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে আজীবন ক্ষমতায় থাকার নীল নকশা তৈরি করতে শুরু করলো। নিজেদের খেয়াল খুশি মতো সংবিধান কাটাছেঁড়া করে গণবিরোধী আইন কানুন পাশ করে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাকে দলীয়করণ করে ফেলল। দেশের রাজনৈতিক দুর্বৃত্তায়ন ব্যবস্থা চালু করে জনগণকে দুর্নীতি, দুঃশাসন ও নিপীড়নে অতিষ্ঠ করে তুলল। সরকারের মন্ত্রী, এমপি, নেতা, দুর্নীতিবাজ আমলারা এবং মাফিয়া ব্যবসায়ী গোষ্ঠী সিন্ডিকেট করে দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করে অর্থনৈতিক ব্যবস্থাকে ভঙ্গ করে দিল। এখানেই দার্শনিক কার্ল মার্কসের সূত্র অনুযায়ী শাসক যখন জনগণের ন্যায্য অধিকার হরণকারীতে পরিণত হয় তখনই বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। হলেও তাই 2024 সনের গণ অভ্যুত্থান এই মতবাদেরই বাস্তব প্রতিফলন। এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ স্বৈরশাসকের পতন হলো ঠিকই, কিন্তু বিনিময়ে ঝরে গেল প্রায় 2000 নিষ্পাপ তাজা তরুণ প্রাণ, 20,000 নিরপরাধ ছাত্র জনতা পঙ্গু অন্ধ হয়ে বেঁচে রইল। তাছাড়া প্রায় 16 বছর ধরে চলমান স্বৈর শাসনের চাতাকলে পিষ্ট হলো রাষ্ট্র ব্যবস্থা, ভেঙে পড়ল সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অনিবার্যভাবে সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ল দেশ ও দেশের জনগণ। দুর্নীতির মহা উৎসবে মেতে উঠলেন কিছু রাজনৈতিক আমলা, ব্যবসায়ী এবং তাদের দালালেরা। দেশ থেকে বিদেশে পাচার করা হলো মূল্যবান বৈদেশিক মুদ্রা বিলিয়ন বিলিয়ন ডলার। দুই 2024 জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী স্বৈরশাসকের পতন হলো ঠিকই, কিন্তু বিনিময়ে ঝরে গেল প্রায় 2000 নিষ্পাপ তাজা প্রাণ ও 20,000 নিরপরাধ ছাত্র জনতা পঙ্গু অন্ধ হয়ে বেঁচে রইল। তাছাড়া প্রায় 16 বছর ধরে চলমান স্বৈর শাসনের চাতাকলে পিষ্ট হলো রাষ্ট্র ব্যবস্থা, ভেঙে পড়ল সরকার, সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অনিবার্যভাবে সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ল দেশ ও দেশের জনগণ। দুর্নীতির মহা উৎসবে মেতে উঠলেন কিছু রাজনৈতিক আমলা, ব্যবসায়ী ও তাদের দালালেরা। দেশ থেকে বিদেশে পাচার করা হলো মূল্যবান বৈদেশিক মুদ্রা বিলিয়ন বিলিয়ন ডলার। ডলার সংকটে স্থবির হয়ে গেল দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। এক নির্ভরযোগ্য সংস্থার অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেল যে গত স্বৈরাচারী আমলে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। এমনকি বিশ্বের প্রধানতম অর্থনৈতিক গণমাধ্যম নিউ ইয়র্ক থেকে প্রকাশিত দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে প্রকাশিত হলো যে গত 15 বছরে বাংলাদেশ থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রে 230 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে, যা বাংলাদেশি টাকায় 27 লক্ষ কোটি টাকারও বেশি। এই অর্থ ওই দেশে বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি ও বড় বড় কর্পোরেট বিজনেসে বিনিয়োগ করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ যদি পাচার না হতো তবে বাংলাদেশের অবস্থা আজ কী হতে পারত? কেউ কি দারিদ্র থাকতো? কোনো বেকার সমস্যা কি থাকতো? অবশ্যই না, কারণ এই অর্থে দেশে বিনিয়োগ হলে
যে পরিমাণ কলকারখানা তৈরি করা যেত সেখানে কম পক্ষে হলেও 1 কোটি বেকারের কর্মসংস্থান করা যেত। তারপরও পদ্মা সেতুর মতো আরও 10টি সেতু নির্মাণ করা যেত। কিন্তু বাস্তবে দেশ আরও পিছিয়ে গেল। দারিদ্রতা, বেকারত্ব, দুর্নীতি, সন্ত্রাস, গুম, খুন, ধর্ষণ, মূল্যস্ফীতি ইত্যাদি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেল। এক কথায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠল, যার বহিঃপ্রকাশ আমরা 24-এর গণ অভ্যুত্থানে দেখেছি। যদি বা কয়েকটি মেগা প্রকল্প দেশে বাস্তবায়ন হয়েছে, প্রকৃতপক্ষে এইসব প্রকল্পে দেশের যতটুকু না উন্নয়ন হয়েছে তার চেয়ে অধিক উন্নয়ন হয়েছে দুর্নীতিবাজ নেতা, আমলা, ব্যবসায়ী ও তাদের দূষর দালালদের। তারা এসব প্রকল্পের সিংহভাগ অর্থ আত্মসাৎ করে তা বিদেশে পাচার করেছে। এখন আমার কথা হলো, যদি 2008 সনে জাতীয় নির্বাচন আসন ভিত্তিক পদ্ধতিতে না হয়ে পিআর পদ্ধতিতে হতো, তবে কি শেখ হাসিনা স্বৈরাচারী হতে পারত? সংবিধান থেকে কি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে পারত? সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ দলীয়করণ করতে পারত? 2000 নিরীহ ছাত্র জনতাকে নির্মমভাবে প্রাণ দিতে হতো? দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে যেতে পারত? না, এসব কিছুই হতো না, এসব কিছুই পারত না। কারণ আওয়ামী লীগ সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারত না বিধায় সংবিধান সংশোধন করে রাষ্ট্র কাঠামো নিজের ইচ্ছামতো বিনির্মাণ করে ফ্যাসিবাদী রূপ ধারণ করতে পারত না। তবে এখন আমি অবশ্যই বলতে চাই যে শুধু এই একটি পুরানো ত্রুটিপূর্ণ নির্বাচন পদ্ধতির কারণে দেশ আজ যে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে তা কোনোভাবেই ফিরিয়ে আনা যাবে না। তবে ভবিষ্যতে যদি এখান থেকে শিক্ষা নেওয়া যায়, কিছুটা হলেও এই ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। পৃথিবী প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে, প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে এবং অধিকতর সুযোগ সুবিধাকে ধারণ করে মানুষ উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করছে। যারা এই পরিবর্তনকে নিজের অনুকূলে ধারণ করতে ব্যর্থ হচ্ছে তারাই পিছিয়ে পড়ছে বৈশ্বিক উন্নতির ধারা থেকে। প্রত্যেকটা পরিবর্তনই, প্রত্যেকটা নতুন ব্যবস্থায় কিছু অসুবিধা বা সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু অনুশীলন ও যথাযথভাবে পদ্ধতি প্রয়োগের মাধ্যমে এই বাধা সহজে অতিক্রম করা যায়। এই প্রাথমিক কিছু সমস্যার ভয়ে যদি আমরা প্রগতিকে এড়িয়ে চলতে চাই, তাহলে এই বৈশ্বিক উন্নয়নের ধারা থেকে আমরা একদিন ছিটকে বেরিয়ে যাব। গতিহীন অচলায়তনে বাধা পড়ে আমাদের জাতীয় অস্তিত্বই একদিন হুমকির মুখে পতিত হবে। চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব অনুযায়ী পরিবর্তিত অবস্থার সাথে যে নিজেকে খাপ খাওয়াতে না পারে সেই একদিন বিলুপ্তির পথে চলে যায়। এখন আমাদের মূল বিষয় পিআর পদ্ধতিতে নির্বাচন সম্পর্কে আরও কিছু আলোচনা করা যাক। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের একটি বড় দল আওয়ামী লীগ নিজের কর্মদোষী অর্থাৎ স্বৈরাচারী হওয়ার কারণে জনগণের কাছ থেকে আজ ধিক্কৃত, নিন্দিত ও নির্বাসিত এবং রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় নিষিদ্ধ ঘোষিত হয়েছে। এই পরিস্থিতিতে দেশের অপর বড় দল বিএনপি আসন্ন নির্বাচনে অপ্রতিদ্বন্দ্বীভাবে বিজয়ী হবে বলেই সবাই মনে করেন এবং 2/3 আসনও পাওয়ার সম্ভাবনা আছে। এখানে প্রশ্ন হলো, এই অসীম ক্ষমতার অধিকারী হয়ে কি এই দলের নেতা কর্মীরা নিজেদের ভারসাম্য ধরে রাখতে পারবেন, নাকি আওয়ামী লীগের মতো অহংকারী, কর্তৃত্ববাদী ও দুর্নীতিপরায়ণ হয়ে উঠবে? এই পরিস্থিতিতে দেশের অপর বড় দল বিএনপি আসন্ন নির্বাচনে অপ্রতিদ্বন্দ্বীভাবে বিজয়ী হবে বলেই সবাই মনে করেন এবং 2/3 আসন পাওয়ার সম্ভাবনাও আছে। এখানে প্রশ্ন হলো, এই অসীম ক্ষমতার অধিকারী হয়ে কি এই দলের নেতাকর্মীরা নিজেদের ভারসাম্য ধরে রাখতে পারবেন, নাকি আওয়ামী লীগের মতো অহংকারী, কর্তৃত্ববাদী ও দুর্নীতিপরায়ণ হয়ে উঠবে?
তবে আমার বিশ্বাস তারেক রহমানের মতো একজন সরল মনা, ধৈর্যশীল, নিরহংকারী, নীতিবান, বিনয়ী ও দূরদর্শী একজন নেতা, যে দলের কাণ্ডারি এবং সহযোগী হিসাবে আছে, অভিজ্ঞতা সম্পন্ন, প্রজ্ঞাবান ও ন্যায়বান মির্জা ফখরুল ইসলাম, রিজভী আহমেদের মতো দেশপ্রেমিক নেতৃত্ব, সেই দলের পক্ষে বিপদগামী হওয়া কিছুতেই সম্ভব নয়। তবু আশঙ্কা থেকে যায়, কারণ দ্বিতীয় ও তৃতীয় ধাপের নেতৃত্ব এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীরা দীর্ঘদিনের নিপীড়ন, নির্যাতন ভোগের কারণে প্রতিশোধ পরায়ণ হয়ে বিপদে পরিচালিত হতে পারে। তখন কিন্তু গুটি কয়েক নীতিবান শীর্ষ নেতৃত্বের পক্ষে দলীয় আদর্শিক চেতনা ও শৃঙ্খলা রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। তখন অনিবার্যভাবে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং বিপক্ষ শক্তি বদনাম ছড়াতে থাকবে। সেই সুযোগে পতিত স্বৈরাচার বিরোধী দলের সঙ্গে আঁতাত করে কোমর বেঁধে মাঠে নামবে এবং ষড়যন্ত্র করে দেশকে আবার অস্থিতিশীল করে তুলবে। এভাবে রাজনীতিতে পান থেকে চুন খসলে বিরোধী দলসহ সবাই জোট বেঁধে রাস্তায় নেমে পড়বে, আন্দোলন, ধর্মঘট, অবরোধ ইত্যাদি করে জনজীবন অতিষ্ঠ করে ফেলবে এবং এসবের সকল দায় গিয়ে পড়বে সরকারের ঘাড়ে। এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, এদেশের রাজনীতিক এই সংকট কি অনন্তকাল এভাবেই চলমান থাকবে? উত্তরণের কি কোনো উপায় নেই? উত্তর একটাই, পিআর পদ্ধতিতে নির্বাচন করা। তখন আর কেউ অসীম ক্ষমতার অধিকারী হতে পারবে না, নেতারা দুর্বল হয়ে যাবে, সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করে রাষ্ট্রের সম্পদ ইচ্ছামতো লুটপাট করতে পারবে না, দুর্বৃত্তরা রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, কেউ নির্বাচনে জয়লাভ করার জন্য জীবন বাজি রাখতে যাবে না, অথবা কোটি কোটি টাকা খরচ করবে না, কারণ তখন 1 কোটি টাকা খরচ করে সংসদ সদস্য হয়ে ভবিষ্যতে 100 কোটি টাকা উপার্জন করার কোনো রাস্তা আর থাকবে না। মাফিয়া চক্র আপনা আপনি রাজনীতি থেকে সরে অন্য কোনো ব্যবসা বাণিজ্য লেগে যাবে। আস্তে আস্তে রাজনীতিতে দুর্বৃত্তায়ন বন্ধ হয়ে যাবে। যারা থাকবে তারা হবে ত্যাগী, জনদরদী ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। তারা সত্যি সত্যি দেশের কল্যাণে জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবেন। এভাবেই দেশে একদিন সাম্য, ন্যায়, সুশাসন ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া অন্য যে কোনো কঠিন বিধান প্রয়োগ করে নির্বাচন করা হোক না কেন, সেখানে গণতন্ত্র টেকসই হবে না। শেষ পর্যন্ত গণতন্ত্রের বহমান স্রোত স্বৈরতন্ত্রের চূড়াবালিতে আটকে যাবে। গত 54 বছরের ইতিহাস তার বাস্তব প্রমাণ। আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী নই, তবু বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসাবে বলতে চাই, যে পদ্ধতিতে নির্বাচন হোক না কেন পরবর্তী সরকার বিএনপি গঠন করবে। তাই বিচলিত না হয়ে ঠান্ডা মাথায় ধীরে ধীরে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। অর্থাৎ যে প্রক্রিয়া সামনে এগিয়ে গেলে নির্দলীয় ও নিরপেক্ষ ভোটারদের অধিক সমর্থন লাভ করা যাবে, সেই পথেই এগোনো উচিত বলে মনে করি। কারণ সচেতন ও নিরপেক্ষ ভোটাররা কিন্তু রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার চায়, যেমন পিআর পদ্ধতির নির্বাচন। নতুন কোনো ব্যবস্থার প্রতি মানুষের আলাদা একটা ঝোঁক থাকে, সে কারণেও হতে পারে নতুন পিআর পদ্ধতির প্রতি সাধারণ নাগরিকদের আকর্ষণ একটু বেশি বলেই মনে হয়। কিন্তু নীরব ভোটার বলে তা বোঝার উপায় নেই। তাই নির্দলীয় ভোটারদের পালস বোঝা উচিত, তা না হলে পিছনে পস্তাতে হবে। তাছাড়া আমি মনে করি জাকসু নির্বাচনে ছাত্রদলের বিপর্যয়ের কারণও তাই হতে পারে। কারণ সাধারণ মানুষের মাঝে একটি কথা বা একটি মতবাদ প্রচার করা হয়েছে যে
বিএনপি কোনো মৌলিক সংস্কার চায় না, পুরানো রাষ্ট্র ব্যবস্থায় থাকতে চায়, যাতে তারাও ভবিষ্যতে আধিপত্যবাদ কায়েম করতে পারে। এই অপপ্রচারে অবশ্যই দলটির অনেক ক্ষতি করেছে। তাই এই বিষয়গুলি নিয়ে গভীরভাবে চিন্তা করার দরকার আছে বলে মনে করি। পিআর পদ্ধতি একটি উত্তম ব্যবস্থা, তা প্রায় সবাই মেনে নেয়, কিন্তু অনেকেই আবার আশঙ্কা করেন যে আমাদের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে এই পদ্ধতি উপযোগী নয়, কারণ এই পদ্ধতির সাথে আমাদের জনগণ পরিচিত নন। কিন্তু এটা একটা খোঁড়া যুক্তি বলে আমি মনে করি, কারণ নতুন কোনো বিষয়ের সাথে জনগণের পরিচয় না থাকারই কথা। যখন পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা হবে, তখন আপনা আপনি পরিচয় হয়ে যাবে। এদেশের মানুষ রাজনীতির প্রতি খুবই আগ্রহী, সেখানে কিছু নতুন বিষয় পেলে তা লুফে নিবে এবং আগ্রহ ভরে তার খুঁটিনাটি সবই জেনে ফেলবে। পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন মানে সাধারণ জনগণের ভোটে যথাসম্ভব বেশি সংখ্যক দলের বাছাইকৃত যোগ্য সংসদ কর্তৃক পরিচালিত সরকার ব্যবস্থা এবং অধিক সংখ্যক দলকে তালিকাভুক্ত করা, অর্থাৎ বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা। আরও একটি বিষয় যা পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে সবাই প্রশ্ন করে থাকে যে এই পদ্ধতিতে নির্বাচন করা হলে আমরা কোনো আঞ্চলিক সাংসদ খুঁজে পাব না, সবই কেন্দ্রীয়ভাবে নির্ধারণ করা হবে। এই বিষয়ে আমার বক্তব্য হলো, পিআর পদ্ধতি হলো অত্যাধুনিক একটি নির্বাচনী ব্যবস্থা। এখানে এই পদ্ধতির ম্যাট্রিক্স এমনভাবে সাজানো হয়েছে যে কোনো দেশ তাদের জনগণের আকাঙ্ক্ষা ও চাহিদা অনুযায়ী এ পদ্ধতি পুনর্গঠন করে নিজেদের জন্য গ্রহণ করতে পারবে। আমি একটি সিস্টেমের ধারণা এই মুহূর্তে এখানে দিতে পারি, যাতে পিআর ও আসনভিত্তিক উভয় পদ্ধতির সুবিধাই বর্তমান থাকবে। এই পদ্ধতিতে বর্তমান পদ্ধতির ন্যায় প্রত্যেক আসন থেকে তাদের প্রার্থী মনোনয়ন দিবে এবং যথারীতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল প্রকাশিত হবার পর প্রত্যেক দল তাদের প্রার্থীদের প্রাপ্ত ভোটের শতকরা হার অনুযায়ী নিম্ন ক্রমানুসারে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে একটা তালিকা তৈরি করবে। তারপর নির্বাচন কমিশন সারা দেশের প্রাপ্ত ভোটের ফলাফল সংগ্রহ করে কোন দল কত মোট কাস্টিং ভোটের কত শতাংশ ভোট পেল তার একটি তালিকা প্রকাশ করবে এবং এই তালিকা অনুযায়ী পিআর পদ্ধতিতে কোন দল কতটি আসন পেল সেই তালিকাও প্রকাশ করবে। এখন প্রত্যেক দল তাদের প্রার্থীদের প্রাপ্ত ভোটের শতকরা হারের তালিকা অনুযায়ী যতজন সংসদ সদস্য পেয়েছেন ততজন সংসদের নাম উপর থেকে ক্রম অনুসারে ঘোষণা করবেন। এভাবে সকল দল থেকে 300 আসনের জন্য 300 সংসদ সদস্য নির্বাচিত হবেন। এই পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন হলে পিআর পদ্ধতিতে সকল দলগুলি তাদের প্রাপ্য আসন পেলেন, আবার জনগণও তাদের নিজ নিজ এলাকার সংসদ সদস্যও পেলেন। উভয় পদ্ধতির সুফলই এখানে ভোগ করা গেল। কিন্তু কিছু সমস্যা এখানেও থেকে যাবে, কারণ তখন দেখা যাবে যে 80% আসনে নিজ এলাকার প্রার্থী এমপি নির্বাচিত হয়েছে, কিন্তু প্রায় 20% আসনে কিছু আসনে 2 জন, আবার কিছু আসনে কোনো প্রার্থী নির্বাচিত হতে পারবে না। এই আসনগুলোর সমস্যা সমাধান করার জন্য কোনো বিশেষ বিধান বা আইন পাস করা যেতে পারে। যেমন যে আসনে 2 জন প্রার্থী এমপি হয়েছেন সেখানে ছোট দলের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যায়, অথবা যেই প্রার্থী পার্সেন্টেজ অনুযায়ী বেশি ভোট পেয়েছে তাকে অগ্রাধিকার দেওয়া যায়। অন্য প্রার্থীকে এই আসনের নিকটতম যে আসনে কোনো প্রার্থী এমপি হতে পারে নাই সে আসনের দায়িত্ব দেওয়া যেতে পারে। এভাবে উদ্ভূত সমস্যার সমাধান করা যাবে।
আজকের এই আলোচনা থেকে একটি বিষয় আমি প্রমাণ করতে ও জনগণকে বোঝাতে চেষ্টা করছি যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতির কোনো বিকল্প নাই। বড় দল, ছোট দল, জনসাধারণ সবার স্বার্থেই এই পদ্ধতি চালু করা খুবই জরুরি। তা না হলে বরাবরের ন্যায় আবারও স্বৈরাচারী শাসন ব্যবস্থার সূত্রপাত ঘটতে পারে। পরিণতিতে বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশকে আবার অস্থিতিশীল করে তুলবে, এর দায় সরকারের উপর চাপাতে পারে এবং সরকারি দল বেকায়দায় পড়তে পারে। শেষ পর্যন্ত আওয়ামী দলের ভাগ্যই বরণ করতে হতে পারে। আমি ব্যক্তিগতভাবে জনাব তারেক রহমানকে অত্যন্ত শ্রদ্ধা করি, কারণ ডক্টর ইউনূস স্যারের সাথে লন্ডন বৈঠকের সময় যেরূপ বিনয়, ভদ্রতা, সরলতা, বিচক্ষণতা ও বয়োজ্যেষ্ঠকে সম্মান দেখানোর যে অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন তাতে আমি অভিভূত। তার যে পারিবারিক যে পরিবেশে বড় হয়েছেন সেখান থেকে মানুষ যে এতটা নিরহংকারী হতে পারে এবং এতটা বিনয়ী হয়ে উঠতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। আমার মনে হয় রাজনৈতিক পরিমণ্ডলে তিনি একজন বিরলতম প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব এবং অদূর ভবিষ্যতে শুধু বাংলাদেশে নয় সমগ্র এশিয়া মহাদেশে তিনি একজন সুদূর প্রসারী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার সুনাম প্রতিষ্ঠিত করবে। আমার মনে হয় দেশের রাজনৈতিক পরিমণ্ডলে জনাব তারেক রহমান বিরলতম প্রতিভার অধিকারী একজন উদীয়মান নেতা হিসেবে আবির্ভূত হবেন। অদূর ভবিষ্যতে শুধু বাংলাদেশে নয় সমগ্র এশিয়া মহাদেশের একজন অবিসংবাদিত নেতৃত্বের উজ্জ্বল নক্ষত্র হিসাবে বিশ্বের কল্যাণে অবদান রেখে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন। বাংলাদেশ আজ রাষ্ট্র ব্যবস্থার সংস্কার নিয়ে তোলপাড় চালাচ্ছে, কিন্তু কোনো কিছুতেই কিছু কুল কিনারা পাচ্ছে না। মাসের পর মাস দেন দরবার হচ্ছে, দেশের সকল বিশেষজ্ঞ, জ্ঞানী গুণী ব্যক্তিবর্গের মতামত নেওয়া হচ্ছে, তাতেও কোনোরূপ সমাধান ও সমঝোতা হচ্ছে না। আমি মনে করি এসবের কোনো প্রয়োজন ছিল না। শুধু দুটি মৌলিক বিধান সংবিধানে সংযোজন করলেই অন্য সব সংস্কার আপনা আপনি সম্পন্ন হয়ে যেত। একটি হলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার এবং অন্যটি হলো নির্বাচনে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতি। এ দুটি সংস্কার ছাড়া অন্য কোনো সংস্কারই স্থায়ী কোনো ভালো ফলাফল বয়ে আনতে পারবে বলে আমি মনে করি না। রাষ্ট্র ব্যবস্থার মৌলিক কাঠামোর পরিবর্তন না হলে শুধু উপরিকাঠামোর সংস্কার করলে তা কোনোভাবেই টেকসই হবে না। দেশে আবার পুরানো ধারায় ফিরে আসবে, দুর্নীতি, সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠবে, পরিণামে অবরোধ, হরতাল, ধর্মঘট ইত্যাদিতে জনগণ আবার অতিষ্ঠ হয়ে উঠবে। একজন সচেতন নাগরিক হিসাবে দেশের স্বার্থে, জাতির স্বার্থে, এমনকি দলের স্বার্থে আমরা কেউই তা চাইতে পারি না। তাই আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও পিআর পদ্ধতিতে নির্বাচনের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করে এই ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন আয়োজন করা সম্ভব হতে পারে। এই আলোচনা আজ আর দীর্ঘায়িত করতে চাই না। পিআর পদ্ধতিতে নির্বাচন সম্পর্কে আরও প্রতিবেদন আপলোড করার ইচ্ছা আমার আছে, যদি আপনাদের সমর্থন পাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই সুখে, শান্তিতে ও নিরাপদে থাকুন এই কামনাই করছি বারবার। শুভ দিন, শুভরাত, গুড বাই।